নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র বইটি শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। রাম ঠাকুর, রামভাই, রামসাধু, তার অনেক নাম। তাকে পাওয়া আর আমার ভাগ্যে হলো না। মাঝে মাঝে আমার স্বামী এই আক্ষেপ করতেন। সাধু সিদ্ধ পুরুষ অন্বেষণ করা কর্তার একরকম নেশা ছিল। ভারতবর্ষের বহু তীর্থে তিনি সাধুর খোঁজে বেরিয়েছেন। এমনই ওর অবসর সময় কম থাকত। যেটুকু অবসর সময় থাকত সেটুকু তিনি সাধু সান্নিধ্যেই কাটাতেন। এক এক জায়গার খবর পেয়েছেন, খুব বড় সাধু এসেছে, কদিন খুব ঘন ঘন গেলেন, তারপর একদিন আর গেলেন না। বাড়িতে বসে নিজেই দুঃখের সঙ্গে বলতেন, না, এসব সাধু কিসের, যত লোক দেখানো সাধু। এমনিভাবে এক সাধুর পর আর এক সাধু খোঁজার শেষ নেই, কিন্তু এমনটি তো আর চোখে পড়ে না যাকে আশ্রয় করে নিশ্চিন্ত হওয়া যায়। অনেক আগের কথা। কর্তা ঈশ্বর প্রভাতচন্দ্র চক্রবর্তী, ঠাকুরের পরম ভক্ত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের আশুতোষ অধ্যাপক ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী MA PRS PhD মহাশয়কে বলে রেখেছিলেন যে রাম ঠাকুর কলকাতায় এলে তিনি যেন একবার খবর পান। ঈশ্বর প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় আমাদের পার্শ্ববর্তী গ্রামবাসী এবং ওনার বিশেষ পরিচিত। উনি তাকে রামভাই বলতেন। তিনি ঠাকুরের একান্ত ভক্ত। ঠাকুর কোথায় থাকেন সে সংবাদ তিনি রাখতেন। তিনি কর্তার প্রস্তাবের উত্তরে বলেছিলেন যে ভাগ্যে থাকলে হবে। অবশেষে একদিন সেই সৌভাগ্য হলো। সকাল 7টা। কর্তা কলেজ স্ট্রিটে দোকান খুলে সবে ধূপধুনা দিচ্ছেন। দরজায় প্রভাতচন্দ্র চক্রবর্তী মশাই ডাক দিলেন। উনি এগিয়ে যেতেই প্রভাতবাবু জানালেন যে ওনার ভাগ্য আজ সুপ্রসন্ন, ঠাকুর এসেছেন। কথা শুনেই প্রভাতবাবুকে বসতে বললেন। সঙ্গে কয়েকটা টাকা নিয়ে বেরোবেন, এর জন্যেই যা দেরি। প্রভাতবাবু একটু বিস্মিতের সুরে জিজ্ঞাসা করলেন যে টাকা দিয়ে কি হবে? উনি বললেন যে সাধু সন্তুর সঙ্গে দেখা করতে গেলেই অনেক প্রণামী দিতে হয়, তাছাড়া কেমন অশোভন মনে হয়। প্রভাতবাবু একটু শ্লেষের সুরে বললেন যে হয়েছে ঠাকুর দেখা, ইনি কি আর টাকা পয়সা নেওয়ার ঠাকুর যে প্রণামী না দিলে দেখা পাওয়া যাবে না? এরপর কর্তা গেলেন প্রভাতবাবুর সঙ্গে সাধারণ একজন গৃহস্থের বাড়ি। ঘরের মেঝেতে শতরঞ্চি পাতা, তার ওপর ঠাকুর একদিকে বসে আছেন। দাড়ি নেই, পরিষ্কার কামানো জটা নেই, গেরুয়া বা লাল কাপড় পরনে নেই, ছোটোখাটো চেহারা, ক্ষীণাঙ্গ। ঘরে যারা ছিলেন তাদের সাংসারিক খবরাখবর ঠাকুর নিচ্ছিলেন, কাউকে কোনো উপদেশ দিচ্ছিলেন না। কারোর সঙ্গে ধর্ম, ভগবান বা কোনো তত্ত্ব সম্বন্ধে আলোচনা হচ্ছে না। এ কেমন? সাধু সন্তর কোনো নমুনা তো পাওয়া গেল না। আমরা এদের কাছে আসি আধ্যাত্মিক উন্নতির জন্য, তন্ত্র, গীতা, ভগবতের অশ্রুপূর্বক ব্যাখ্যা শুনে জ্ঞান লাভ করতে। ইনি তো এসবের কোনো কথাই বললেন না। যা বললেন তা সাধারণ গৃহস্থের মতো কথা। মন ঠিক তাকে গ্রহণ করতে পারল না। তবুও প্রভাতবাবুকে কিছুটা খুশি করার জন্য, খানিকটা ভদ্রতা রক্ষা করতে উঠে আসার আগে ঠাকুরকে প্রণাম করে উনি তাকে একবার বাড়িতে পদধূলি দেওয়ার জন্য অনুরোধ করলেন। পরিষ্কার করে কিছু না বলে ঠাকুর শুধু জানালেন যে সময় হলেই হবে। তারপর প্রায় 10 বছর কেটে গেছে। এমনিতেই প্রথম দর্শনে ঠাকুরের মধ্যে কোনো রকমের অলৌকিক কিংবা অসাধারণত্ব চোখে পড়েনি, তাই তার সম্বন্ধে আগ্রহ কিছুই হয়নি। রাম ঠাকুরের আশ্রিত বা তার করুণা পেয়েছে এমন দুজন মাঝে মাঝে আসতেন। তাদের মুখে ঠাকুরের অলৌকিকত্ব, তার দয়ার ব্যাধি নিরাময় হওয়ার
প্রভৃতি কিছু কিছু অসাধারণ কাহিনী শুনে মনে হতো ইনি তো তাহলে প্রকৃতই ক্ষমতাসম্পন্ন। কিন্তু তখন আর প্রভাত চক্রবর্তী মহাশয় নেই, তিনি দেহত্যাগ করেছেন। যারা আসতেন কেউই তারা সঠিক জানতেন না যে ঠাকুর কোথায়, তাই ইচ্ছে হলেও তার দর্শন পাওয়া ছিল দুরূহ। আমরা ভুলে গেলেও ঠাকুরের কিন্তু মনে আছে তিনি আমাদের আসার প্রস্তাবে উত্তরে বলেছিলেন আচ্ছা, কিন্তু আর একটু শর্ত ছিল, সময় হলেই হবে। সেই সময় যে কবে হবে তা আমাদের বোধের বাইরে। তবে এইটুকু বুঝি, যখন কর্তা প্রথম দেখেছিলেন তখন সময় হয়নি, কারণ তার মধ্যে এমন কিছুই নজরে পড়েনি যার জন্য তাকে বাড়িতে পাওয়ার এতটুকু আগ্রহ হবে। ইদানিং 5 জনের মুখে অনেক রকম কাহিনী শুনে ইচ্ছে হয় যদি তার দেখা পাওয়া যেত। এই সময়ে আনুমানিক 1937 সালে কয়েকজন ভদ্রলোক এসে আমাদের বাড়ির একটি ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব করলেন। ঠাকুর থাকবেন। আগন্তুকদের কাছে জানা গেল তিনি বলে দিয়েছেন বড় রাস্তা থেকে একটু দূরে, কাছে পার্ক, 5 অক্ষরের রাস্তাটার নাম, বাড়ির ভেতরে একটু আঙিনা ইত্যাদি এই রকম একটি বাড়িতে তিনি থাকবেন। তারা ঠাকুরের আশ্রিত। ঠাকুরের কথা মতো লক্ষণ আমাদের বাড়িটিরই সঙ্গে মিলল। আর তখন ভাড়া দেওয়া হবে বলে বাড়ির সামনে বোর্ড ঝুলছিল। ব্যাপারটা খুবই আশ্চর্যভাবে হলো। সময় হলেই হবে, তার কথা তিনি রাখবেন। আজ হয়তো সে শুভক্ষণ এসেছে, তাই তিনি নিজেই আসছেন। কবে ঠাকুর আসবেন সেদিন স্থির করে গেলেন তারা। নির্দিষ্ট দিনে রাত 3টেই ঠাকুর আসবেন। একতলার একটা ঘর তারা ঠিক করে গেলেন, কিন্তু ঠাকুর একতলার ঘরে থাকবেন এটা কর্তার পছন্দ হলো না। দোতলার একটা ঘর তিনি পরিষ্কার করিয়ে রাখলেন। ঘরে একটা তক্তপোষ, তার উপর একটা বিছানা, একটা কুজো ভর্তি জল খাওয়ার জন্য। কর্তা এমনিতেই একটু ব্যস্ত সমস্ত মানুষ, তার উপর আবার ঠাকুর আসছেন। গোছগাছ ঠিক আছে কি না উনি বরাবরেরই পরীক্ষা করেছেন। একটু উলটপালট দেখলেই বকাবকিও করেছেন। তার আসার কথায় সেদিন আনন্দের থেকে দুশ্চিন্তাই বেশি ছিল। কি জানি কি হবে, এখানে এসে থাকবেন, কোনো ত্রুটি হলে হয়তো বিরক্ত হবেন, তার ফলে বাড়ির কি জানি কি অমঙ্গল না হবে। তখন তো বুঝিনি তিনি ত্যক্তকাম, তার কিছুরই প্রয়োজন নেই। তিনি সেখানকার প্রত্যাশী নন, তিনি সেবার প্রত্যাশী নন। তার সেবার ত্রুটির কথা ওঠে না। আর অমঙ্গল, তিনি সর্বদাই কিসে গৃহস্থের মঙ্গল হবে সে বিষয়ে সজাগ। তখন তার সম্বন্ধে কিছুই জানি না, দুর্ভাবনাই বেশি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম।